72 ঘন্টা আগে শেষ হলো পঞ্চম দফার ভোটের প্রচার। আজ ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। ভোটের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে পর্যালোচনা বৈঠক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। টিকাকরণ উৎসবে সামিল হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আজ পয়লা বৈশাখ, স্বাগত 1428। কোভিড বিধি মেনেই মন্দিরগুলিতে চলছে পুজো পাঠ। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের পঞ্চম দফার ভোটের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। যোগ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, 6টি জেলার পর্যবেক্ষক এবং এ রাজ্যে নিযুক্ত 3 বিশেষ পর্যবেক্ষক। চতুর্থ দফায় ভোটের সময় যেসব ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থাদি সম্পর্কে মত বিনিময় করবেন তাঁরা। রাজ্যে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হয়েছে। আগামী 17 এপ্রিল এই পর্বে ভোট গ্রহণ। সাধারণভাবে ভোট গ্রহণের 48 ঘন্টা আগে প্রচার শেষ হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এই দফায় 72 ঘন্টা আগেই প্রচারের পালা শেষ হল। পঞ্চম দফায় 6টি জেলার 45টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। 39 জন মহিলা সহ 319 জন প্রার্থী এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট বুথের সংখ্যা থাকছে 15,789টি। 55 লক্ষেরও বেশি মহিলা সহ 1,12,00,000 ভোটার এই দফায় ভোট দেবেন। এর মধ্যে 234 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন মাঠে শীতলকুচির বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্বের দিন গুলিতে নিহত 5 জনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তৃণমূল নেত্রী বলেন, এই ঘটনার সঠিক তদন্ত হবে, দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যদের পাশে তারা সব সময় থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি। বাকি দফার ভোটগুলিতে কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আমি এখনো বলি, আপনারা শান্ত থাকুন, কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি সত্যি এদের আত্মার শান্তি কামনা করেন, মনে রাখবেন এটা আমরা কেউ ছেড়ে কথা বলবো না, এবং দোষী ব্যক্তি সে যত বড়ই হোক না কেন তার শাস্তি হবে, এটা আপনাদের কাছে আমি বলতে পারি। এটার জন্য যতদূর যাওয়ার আমরা যাব। এবং যেহেতু ইলেকশন আছে বলা যায় না, আর মৃত্যুর বিকল্প কখনো অর্থ হয় না। মনে রাখবেন, পরিবারগুলোকে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই কিছু কিছু সাহায্য করেছে। বাদবাকিও যারা পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গেছে তাদেরও সাহায্য করা হবে। এবং আমি ইলেকশন মিটে গেলে এখনই বলতে পারি না, এই পরিবারগুলো দেখভাল করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা নিশ্চয়ই করব। আমরা বুলেটের বদলে ব্যালটে জবাব দেব, আমরা বুলেটের বদলে শান্তি দিয়ে জবাব দেব, আমরা বুলেটের বদলে আমরা শাস্তি দিয়ে জবাব দেব। এবং আনন্দও যে মারা গেছে, কারা মেরেছে, কারা খুন করেছে, তার খুনিদের আমরা ধরবই, এটা নিশ্চিন্তে থাকুন। এরা সবাই রাজবংশী, এটা মাথায় রাখতে হবে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কিন্তু প্রত্যেকেরই পরিচয় রাজবংশী। এবং এই হত্যার আমি তীব্র নিন্দা করছি, এবং আমি মনে করি আগামী দিন মানুষ এর উত্তর দেবেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বনগাঁয় দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। এখানে ভোট হবে 6ষ্ঠ দফায়।
এবারের বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখরে সংযুক্ত জোটের হয়ে প্রচারে যোগ দিলেন তিনি। রাজ্যে এটি তাঁর প্রথম নির্বাচনী কর্মসূচি। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষকেই তীব্র আক্রমণ করেন রাহুল। বিজেপির বিভাজনের রাজনীতি দেশে সর্বনাশ ডেকে আনবে বলে ফের মন্তব্য করেন কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রশ্নে ব্যর্থ বলেও তিনি মনে করেন। फ्यूचर की बात है, इसको बचाइए। थाना के बाद तो छोड़ ही लीजिए, थाना में जाइएगा। पहली बार हमें ऐसा लग रहा है कि हमारे इतिहास पे फैलाने की कोशिश कर रही है वही विचारधारा असम में फैला रही है और एआईडीएमके के माध्यम से वही विचारधारा तमिलनाडु में फैला रही है। नफरत और हिंसा, इनके पास और कुछ है ही नहीं। ये बंगाल को बांटना चाहते हैं, तोड़ना चाहते हैं और बंगालियों के बीच में जो भाईचारा है उसको खत्म करना चाहते हैं। यही असम में कर रहे हैं, यही तमिलनाडु में कर रहे हैं और इसका नतीजा खराब होगा। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরবর্তী দফার ভোটের প্রচার কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম বলেছেন, বড় আকারের কোনো জনসভা করা হবে না। কোভিড বিধি মেনে পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হবে। বিভিন্ন জেলার নেতৃত্ব এবং প্রার্থীদের এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য উভয়ই ব্যর্থ, অভিযোগ করেন মোহাম্মদ সেলিম। রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এই উপলক্ষে ডিডি বাংলায় শুরু হয়েছে বিশ্লেষণমূলক অনুষ্ঠান জনাদেশ 2021। প্রতিদিন সন্ধ্যে 7:30 দেখুন জনাদেশ 2021। শব্দ দূষণ নয়, ঝগড়া নয়, শুধুই বিতর্ক। সাংবাদিকতার নীতিবোধ মাথায় রেখে শুধুই বিতর্ক। বিধানসভা নির্বাচনের বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ দূরদর্শন বাংলায় জনাদেশ 2021। নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন জনাদেশ 2021। বেশি দিন বাকি নেই, হেরে যাবে, বিজেপি জিতে যাবে। আপনি তো দূরদর্শনের ডিফেন্সিরাই আটকাচ্ছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি চিনতেন তাহলে আমার মনে হয় উনি পিকেকে মাস্টারমশাই হিসেবে নিয়ে আসছেন না। 90টা কেস আছে, খুনের কেসে অভিযুক্ত, তিনি পালিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায়। কিন্তু পাহাড়ের মানুষের যে 11 জন যুবক যে খুন হলো পুলিশের গুলিতে, তাদের সেই ক্ষততে কি প্রলেপ লেগেছে? নির্বাচন কমিশন খতিয়ে দেখুক না, তারপরে তো উত্তরটা পেয়েই যাবেন। যাকে বলে ওই দুধ কা দুধ পানি কা পানি। কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। খেলাধুলোটা করাই হয় বা খেলার কথাটা বলাই হয় মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবার জন্য। ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের 9টি আসনে ভোট। প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। দেখে নেব তারই এক ঝলক। এপ্রিল রাজ্যের সপ্তদশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা। ওই দিন উত্তর দিনাজপুরের সবকটি আসনে ভোট গ্রহণ করা হবে। এই জেলার বিধানসভা কেন্দ্রগুলি হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই জেলার 5টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বাম কংগ্রেস জোট। কেন্দ্রগুলি হল ইসলামপুর, চাকুলিয়া, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। কেবল চাকুলিয়া কেন্দ্রের দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, তৃতীয় স্থানে ছিল তৃণমূল। বাকি 4টি কেন্দ্র অর্থাৎ চোপড়া, গোয়ালপুখর, করণদিঘি ও ইটাহারে জয়ী হয়েছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে ছিল বাম কংগ্রেস জোট, তৃতীয় স্থানে ছিল বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে আবার 5টি কেন্দ্রে এগিয়ে যায় তৃণমূল। এই কেন্দ্রগুলি হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া ও ইটাহার।
এই 5টি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, তৃতীয় স্থানে ছিল বামফ্রন্ট ও চতুর্থ স্থানে ছিল কংগ্রেস। বাকি 4টি কেন্দ্র অর্থাৎ করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। পরে অবশ্য এই কালিয়াগঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়, তখন এই কেন্দ্রেই তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যায় বিজেপি। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা নিয়ে রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড বিধি সম্পর্কে সচেতনতার প্রসারে জোর দেন তাঁরা। অতিমারি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় এগোতে হবে বলে প্রধানমন্ত্রী মনে করেন। টিকাকরণ উৎসবে সামিল হওয়ার জন্য সকলকে আবেদন জানিয়েছেন তিনি। শুধুমাত্র টিকাকরণ নয়, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও, জোর দিতে হবে মাস্ক ব্যবহারে। করোনার মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। রেমডেসিভির যোগান বাড়াতে উৎপাদনের ক্ষেত্রে ছাড়পত্র দিল কেন্দ্র। পাশাপাশি এর দাম কমানোর অনুমোদন দিয়েছে কেন্দ্র। 6টি উৎপাদনকারী সংস্থাকে মাসে 10 লক্ষ রেমডেসিভির উৎপাদনে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার দপ্তরের প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন বলেছেন, টিকাকরণের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সব রকমের সহায়তা করবে কেন্দ্র। প্রতিষেধকের কোনো ঘাটতি নেই। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ প্রতিষেধকের ক্ষেত্রে কালোবাজারি করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টির উপর কেন্দ্র নজর রাখছে। जो मांग बढ़ी है, इस मांग को पूरा करने के लिए रेमडेसिविर उत्पादन करती सभी कंपनियों के साथ एक महत्वपूर्ण बैठक हुई। उसमें 2 विषय पर विचार किया गया और निर्णय किया गया। उसमें एक प्रोडक्शन बढ़ाना और सप्लाई सुनिश्चित करना। प्रोडक्शन बढ़ाने के लिए जो 38 लाख पर मंथ वायल का प्रोडक्शन था, उसको बढ़ा के 80 लाख पर मंथ करने के लिए सरकारी जरूरी मंजूरी दे दी गई है। सभी कंपनी ने स्वैच्छिक रूप में प्राइस 3500 से कम करने के लिए सहमत हो गए हैं और चालू वीक में ही ये प्राइस कम कर देंगे। देश में कोई वैक्सीन की कमी नहीं है। भारत सरकार सभी स्टेट्स को वैक्सीन देती है। आगे वैक्सीन को अपने अपने प्रदेशों में जहां पर वैक्सीनेशन सेंटर्स हैं, वहां पर समयबद्ध तरीके से पर्याप्त मात्रा में पहुंचाना, उसको मॉनिटर करना, उसकी मेटिकुलस प्लानिंग कराना, ये जिम्मेदारी स्टेट्स की है। और जो लोग गलत तरीके से लोगों को एक्सप्लॉइट कर रहे हैं, लोगों को परेशानी पहुंचा रहे हैं, आर्टिफिशियल कमी क्रिएट कर रहे हैं या दवा का अनाप शनाप दाम ले रहे हैं, उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होनी। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভোটের সময় করোনা বিধি যথাযথভাবে মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করতে সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল দুপুর 2টোয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হবে। প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি থাকবেন। কোভিড বিধি নিয়েও বৈঠক করবেন জেলা শাসক এবং পুলিশ সুপাররাও। দেশে করোনা সংক্রমণ ক্রমশই ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় 1,84,372 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 13,65,704 জন। দেশে সক্রিয় রোগীর হার 9.84%। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক, কেরালায় সংক্রমণের হার 68.16%। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 82,339 জন। আরোগ্যের হার কমে দাঁড়িয়েছে 88.92%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1027 জনের। টিকা দেওয়ার কাজ চলছে জোর কদমে। রাজ্যে করোনা পরিস্থিতি অত্যন্ত ঘোরালো হয়ে উঠছে। 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 5,892 জন। এই সংখ্যা আগের দিনের তুলনায় 1000-এরও বেশি। 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে 24 জনের। কলকাতায় 7 জন, উত্তর 24 পরগনায় 7 জন, পশ্চিম বর্ধমানে 4 জন মারা গেছেন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 2,297 জন। উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়তে থাকায় এর মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য কঠোর পদক্ষেপ নিল। মহারাষ্ট্রে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। উদ্ভূত পরিস্থিতিতে 15 দিনের জন্য সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি থাকছে।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকবে। কর্ণাটকেও বাড়ছে করোনা সংক্রমণ, সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন 11,235 জন। বিশেষজ্ঞ দল কর্ণাটক সরকারকে 144 ধারা জারি করার জন্য সুপারিশ করেছে। রাজস্থানেও চলছে রাত্রিকালীন কারফিউ। কোভিড বিধি পালনে জোরদার প্রচার শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে। দেশ জুড়ে চলছে এই অভিযান। বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 যার কবলে অসহায় সম্পূর্ণ মানব জাতি, টিকা কিংবা ওষুধ আবিষ্কার হওয়া পর্যন্ত মহামারীর বিরুদ্ধে মানবতার লড়াই জারি থাকবে। এখন যখন আনলকের মাধ্যমে প্রায় গোটা দেশ খুলে গেছে, তখন আমাদের সতর্ক থাকা আরো জরুরি। এক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োজন বুঝে চলা আর নিজেকে বাঁচিয়ে চলা। ফেস মাস্ক করোনা প্রতিরোধে সবচাইতে কার্যকরী প্রমাণিত। বিশ্ব স্বাস্থ্য সংগঠন আর বিশেষজ্ঞদের গবেষণার ফলও এটাই মনে করে যে মাস্ক দিয়ে নাক ও মুখ ভালোভাবে ঢেকে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যায়। শুধু মাস্ক পরলেই চলবে না, নিজের মুখ ও নাক ভালোভাবে ঢাকুন। নিজের পরিবারের সদস্য এবং বন্ধুদের মাস্ক পরার জন্য বলুন। बिना मास्क या फेस कवर के घर से बाहर निकलने की अभी कल्पना करना भी सही नहीं है। ডিডি নিউজের বিশেষ অভিযান মাস্ক আপ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। করোনা প্রতিরোধে এই উদ্যোগে অংশগ্রহণ করতে নিজের মাস্ক পরার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন ফেসবুক এবং টুইটারে। মাস্ক আপ ইন্ডিয়া ডিডি নিউজের বিশেষ অভিযান মাস্ক আপ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। মাস্ক আপ ইন্ডিয়া, মাস্ক আপ ইন্ডিয়া, মাস্ক আপ ইন্ডিয়া। করোনা পরিস্থিতি ফের ঘোরালো হয়ে উঠতে থাকায় সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। ওই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মাসে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 1 জুন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ার অন্তত 15 দিন আগে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হবে। 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার ফল তৈরি হবে পর্ষদের নির্দেশিকা মেনে, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। जहां तक इंटरमीडिएट का सवाल है, ये 12वीं की जो छात्र हैं इसको अभी स्थगित किया है। 31 मई तक इस परीक्षा को उनका स्थगित किया है। 1 जून को आगे की तिथियों को हम सुनिश्चित करेंगे कि कब उनकी परीक्षाओं को करना है। हमारी कोशिश है कि जब भी हम परीक्षाओं के लिए सीबीएसई तिथियों को सुनिश्चित करेगी तो 15 दिन का हम जरूर मौका छात्र छात्राओं को देंगे ताकि किसी प्रकार की उसमें भ्रम की स्थिति न बनी रहे। জাতীয় শিক্ষানীতি আন্তর্জাতিক ক্ষেত্রের চাহিদা এবং সমকালের উপযোগী মানব সম্পদ গড়ে তোলায় সহায়ক বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নীতিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শন প্রতিফলিত বলে তাঁর দাবি। প্রধানমন্ত্রী গতকাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের 95তম বার্ষিক সম্মেলনে একথা বলেন। नेशनल एजुकेशन पॉलिसी एक फ्यूचरिस्टिक पॉलिसी है, ग्लोबल पैरामीटर्स की पॉलिसी है। आप सभी विद्वज्जन नेशनल एजुकेशन पॉलिसी की बारीकियों से परिचित हैं। डॉक्टर राधाकृष्णन जी ने एजुकेशन के जिन पर्पज की बात कही थी वही इस पॉलिसी के कोड में दिखता है। आज পয়লা বৈশাখ, 1428 বঙ্গাব্দকে স্বাগত জানাচ্ছে আপামর বাঙালি।
নববর্ষ মানেই খাওয়া দাওয়া, আড্ডা, নতুন জামা কাপড়। তবে এবারের পরিস্থিতি অন্যবারের তুলনায় আলাদা। কোভিড পরিস্থিতিতে মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। এর মাঝেও বাংলার নববর্ষের প্রথম দিনে বাঙালির ব্যবসায়ী কর্মের সূচনা হয় আজকের দিনেই। হালখাতা করার দিন হিসেবেও পরিচিত পয়লা বৈশাখ। সকাল থেকে বিভিন্ন মন্দিরে ব্যবসায়ীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কালীঘাটে সকাল থেকেই উপচে পড়া ভিড়। লক্ষ্মী, গণেশ ও নতুন হালখাতা নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছেন ব্যবসায়ীরা। করোনার জন্য গত বছর এই দিন লকডাউনের কারণে পুজো দিতে পারেননি অনেকে। কিন্তু এবার করোনা সংক্রমণ বাড়তে থাকলেও কোভিড ভয় উড়িয়ে কালীঘাট মন্দির চত্বরে এখন জনস্রোত। অনেকে অবশ্য ভিড় এড়াতে মন্দির চত্বরে বসে থাকা পুরোহিতদের দিয়ে খাতা পুজো করিয়ে নিচ্ছেন। খাতায় দিয়ে নিচ্ছেন স্বস্তিক চিহ্ন ও মন্ত্রপুত ছাপ। এই যে পুজো দিতে এসছেন, গত বছর তো করোনার জন্য হয়নি, কি এবার একটু বলুন। বেশ ভালো লাগলো পুজো দিতে এসে, একদিন ঘর থেকে বেরোতে পারিনি ঠিক মতন, আমরা ওই কারণে পুজোটা দিতে এসেছি। এক বছর ধরে পুজো দিতে পারিনি, তার জন্য মায়ের কাছে আমরা পুজো দিতে এসেছি। আমি চাইছি যে ঠাকুর সব কিছু মঙ্গলময় করে দিন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই নতুন বছর সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ উপলক্ষে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়লা বৈশাখ উপলক্ষে এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই নতুন বছর হয়ে উঠুক আনন্দময়, শান্তি ও সমৃদ্ধির। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর এক টুইট বার্তায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। মুসলিম চান্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস রমজানের 30 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্বু উপবাস করে রোজা পালন করেন ধর্মপ্রাণ মানুষ। বাড়িতে বাড়িতে চলে প্রার্থনা। এবারে সবকিছুই হচ্ছে কোভিড বিধি মেনে। দাম বাড়ছে ফল, মূল, শাকসবজির। মুর্শিদাবাদের বিভিন্ন বাজারে ইফতারের আবশ্যিক খেজুরের দামও চলে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্যবসায়ীরা পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গড়ার আবেদন জানিয়েছেন। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, তার মধ্যে তৃতীয় স্তম্ভ বা তৃতীয় রোকন হচ্ছে রমজান মাসে রোজা করা। কালেমা প্রথম, তারপরে নামাজ, তারপরে রোজা। এই 3টে বিষয় প্রত্যেক সুস্থ সাবালক এবং বিবেক সম্পন্ন মুসলমান নরনারীর জন্য পালন করা মানে একান্ত আবশ্যক। ইসলামী পরিভাষায় যেটাকে বলা হয় ফরজ, করতেই হবে। এবারে এই কাজগুলো আমরা যথারীতি করছি। আপনারা জানেন এই বিষয়টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা আনুষ্ঠানিকভাবে 3য় হিজরিতে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক উঠে এসেছে ঘুড়িতে। একটি প্রতিবেদন। দোরগোড়ায় বিধানসভার ভোট, তাই এবার ঘুড়িতে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন। এতদিন গ্রাম শহরে পাড়ায় সড়কপথের ভোট প্রচারে দেখা মিলত নানান প্রতীক দেয়ালে, ব্যানারে। এবারের ভোট যুদ্ধে আকাশেও দেখা মিলবে নানান প্রতীক চিহ্নের ঘুড়ি। ভোটের বাজারে শান্তিপুরের ঘুড়িপাড়ার কারিগর বিভিন্ন দলের প্রতীক চিহ্ন ঘুড়ি এঁকে সাড়া ফেলেছে, বিক্রি শুরু হয়েছে। লকডাউনের সময় উপার্জনে একটু অসুবিধা হলেও ভোটের মুখে একটু বাড়তি উপার্জনের আশা করছেন। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের যে ঘুড়িগুলো বানিয়েছি, লোকে এসে ঘুড়ি খোঁজাখুঁজি করছে। মনে হচ্ছে এই ভোটের সময় আমার বেচা কেনাটা ভালোই হবে। আসছি আবহাওয়ার খবরে। ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া।
এখন এক নজরে দেখে নেব রাজ্যের কয়েকটি জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 38 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 40 ও 24 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা 41, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি। কৃষ্ণনগর সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা 35, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। 72 ঘন্টা আগে শেষ হলো পঞ্চম দফার ভোটের প্রচার। আজ ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। ভোটের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে পর্যালোচনা বৈঠক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। টিকাকরণ উৎসবে সামিল হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আজ পয়লা বৈশাখ, স্বাগত 1428। কোভিড বিধি মেনেই মন্দিরগুলিতে চলছে পুজো পাঠ। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবর। আরো খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় ডিডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সরাসরি। নমস্কার।